আসসালামু আলাইকুম। দুপুর দুটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আইনের শাসন নিশ্চিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে প্রধান বিচারপতি। চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা জাতিসংঘে বাংলাদেশের বিবৃতি। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল। সংস্কারের নামে ভোটে বিলম্ব অযৌক্তিক ডক্টর আব্দুল মঈন খান। স্বাধীনতা রক্ষায় নৌবাহিনীকে শক্তিশালী ও সক্ষম বাহিনীতে পরিণত করা হবে, নৌবাহিনীর প্রধান। জাতীয় ঐক্যের সমর্থনে 50 বিশিষ্ট নাগরিকের বিবৃতি। আইনজীবী সাইফুল হত্যায় 31 জনের নামে মামলা। টঙ্গীতে চলছে জোর ইস্তেমার দ্বিতীয় দিনের বয়ান। পাগলা মসজিদের দান বাক্সে এবার 29 বস্তা টাকা। শাহজালালে 12 কেজি স্বর্ণের বার উদ্ধার। নেত্রকোনায় খুতবার শেষে খতিবের মৃত্যু। 4 সমুদ্র বন্দরে সতর্ক সংকেত, 3 বিভাগে বৃষ্টির আভাস। স্বেচ্ছা মৃত্যুর বিলে সমর্থন দিলেন যুক্তরাজ্যের এমপিরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সকালে সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ কথা বলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে, যা আগে পার্লামেন্টের কাছে ছিল। বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। নবীন আইনজীবীরা বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। সাম্প্রতিক আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। সার্বিকভাবে বিচার বিভাগ, বার ও বেঞ্চের সমন্বয়ে এগিয়ে যাবে। ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হল সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়েছে। এসব কথা তুলে ধরেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকায় জে.এন. রায় হাসপাতাল বলেছে, তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না। বাংলাদেশের ভারতীয় পতাকার অবমাননা এবং দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার জে.এন. রায় হাসপাতালের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। পিটিআই এর খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জে.এন. রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পদে আসীন থেকে যারা নির্বাচন কলুষিত করেছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। অন্তর্বর্তী সরকার তা না করে তাদের শক্ত অবস্থান সম্পর্কে বার্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, প্রথমে সংস্কার, এরপর নির্বাচন অনুষ্ঠানের যে আলোচনা চলছে এটা কোনো বাস্তবসম্মত কথা নয়। সংস্কারের নামে অনির্দিষ্টকালের জন্য জনগণের ভোটাধিকার লঙ্ঘন ও অযৌক্তিক। গুলশানের নিজ বাসভবন থেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলা হবে, এমনটাই বলেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার সকালে খুলনায় বানৌজা বিষখালী কমিশনিং অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় নাজমুল হাসান বলেন, নৌবাহিনী আজ সুদক্ষ এক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। পরে শিপ ইয়ার্ডের দেশীয় প্রযুক্তিতে নির্মিত একটি যুদ্ধ জাহাজের নামফলক উন্মোচন করেন তিনি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজটি বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দোসরদের সব অপচেষ্টা রুখতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন 50 বিশিষ্ট নাগরিক। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করেন। এতে বলা হয়, বাংলাদেশে গত 5 আগস্ট এক নতুন সূচনার সাক্ষী হয়,
যখন এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শাসনের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরপর অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন সমাজের সব স্তরের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে। দেশটির সামনে এখন জরুরি কাজ হলো রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের প্রতি আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন, অর্থনীতির পুনর্গঠন এবং একটি গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করেছেন নিহতের বাবা। শনিবার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এই হত্যা মামলা করা হয়েছে। সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই আরেকটি মামলা করেছেন। ১১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা করা হয়েছিল। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনের জোর ইজতেমায় শনিবার দ্বিতীয় দিনের আম বয়ান চলছে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ঈমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমার শীর্ষ আলেম ও মুরব্বীরা। এরপর ৩ ডিসেম্বর ইজতেমার সমাপ্তি ঘটবে। প্রথম পর্বের জোর ইজতেমার আয়োজন করেন শুরাই নিজাম। এরপর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীদের জোর ইজতেমা আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বরে শেষ হবে। জোর ইজতেমা হলো তাবলিগ জামাতের একটি অনুষ্ঠান। বিশ্ব ইজতেমার আগে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে তাবলিগ জামাতের সব সাথী জোর ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত ৩ জিল্লার সাথীদের নিয়ে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স। বক্সে থেকে এবার ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার সকাল ৭টায় ১১টি বক্স খোলা হয়। পরে গণনার জন্য বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সকাল ৮টা থেকে সেখানে চলছে গণনা। দিনভর গণনা শেষে সন্ধ্যায় দানের পরিমাণ জানা যাবে। টাকা ছাড়াও স্বর্ণ, রূপা সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। প্রতি ৩ মাস পর বক্স খোলা হলেও এবার ৩ মাস ১৪ দিন পর খোলা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি সোনা সহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন, শুক্রবার রাত ১১টা ৪৫ মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট MH196 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক। আর্টসওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১ কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি। স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা। খুতবার শেষে মদন উপজেলার ত্রিশ্রী ইউনিয়নের খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাহবুবুর রহমানের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের বড় ভাই আব্দুল মান্নান। মাহবুবুর রহমান উপজেলার ত্রিশ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মহিউদ্দিন মুন্সির ছেলে। মৃত মাহবুবুর রহমানের ভাই আব্দুল মান্নান বলেন, মাহবুবুর রহমান নরসিংদী জেলার মাধবদী উপজেলার একটি মসজিদের খতিব ও একটি মাদ্রাসার মুহতামিম ছিল। শুক্রবার প্রতি জুমার ন্যায় নামাজের আগে ইসলামিক আলোচনার পর খুতবা পাঠ করে মাহবুব। খুতবার শেষে মুসল্লিদের সুন্নত নামাজ আদায় করার জন্য বলে। এক পর্যায়ে মাহবুব অজ্ঞান হয়ে পড়ে। মুসল্লিগণ নামাজ রেখেই প্রথমে মাধবদী হাসপাতালে নিয়ে যায়। গুরুতর থাকায় কর্মরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকার শ্যামলী নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পরেই রাত ৯টায় মাহবুবের মৃত্যু হয়। ঢাকার শ্যামলী নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পরেই রাত ৯টায় মাহবুব মারা যান। দক্ষিণে পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাব শুরু হয়েছে। এটি উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বেচ্ছা মৃত্যুর বৈধতা দানে উত্থাপিত এক বিলে সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের বেশিরভাগ সংসদ সদস্য। শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের ভোটাভুটিতে ৩৩০ জন এমপি বিলটির পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২৭৫ জন। এর মধ্য দিয়ে হয়তো অচিরেই স্বেচ্ছা মৃত্যুর বিষয়টি বৈধতা পেতে যাচ্ছে দেশটিতে। চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে বিলটি পাশ হলে স্বেচ্ছায় মৃত্যু প্রত্যাশী ব্যক্তিরা নিজেদের মৃত্যু কার্যকরে সহায়তা নিতে পারবেন চিকিৎসকরা। তবে যে কেউ চাইলে
চাইলেই এটি করতে পারবেন না। শুধু যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের 6 মাসের বেশি বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই বিলের সুবিধা ভোগ করতে পারবেন। ব্রিটিশ এমপি কিম লিড বিটার সংসদে বিলটি উত্থাপন করেন। তিনি বলেন, স্বেচ্ছায় মৃত্যুর বিষয়টি কার্যকর করতে যে সেবা সংস্থার প্রয়োজন হবে সেটি তৈরি করতে হয়তো আরও 2 বছর সময় লাগবে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।